হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা হলো রবিবার আর এখন ঘড়িতে বাজছে সকাল 6টা। তো রবিবার হলেও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, কারণ রবিবারের দিন কাজের প্রেশারটা একটু বেশি থাকে। তো সেই জন্য যদি সকাল সকাল ঘুম থেকে না উঠি তাহলে সময়ের মধ্যে কিন্তু কোনো কাজই গুছিয়ে নিতে পারবো না। তো সেই কারণেই আর কি তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। আর এখন যেহেতু সকালে উঠে আমাকে ওই ওয়াকিংটা করতে হয়, সেই জন্য তার জন্য কিছুটা সময় আমাকে হাতে রেখে দিতে হয়। তো ওয়াকিং করে একটু টায়ার্ড হয়ে যাই, তো সেই তারপরে তো একটু বিশ্রাম নিতে হয়। তো সেই বিশ্রাম নেব তাই ভাবলাম যে শুধু শুধু বসেই থাকবো। তো গতকালকের কিছু জামাকাপড় ছিল সেগুলোকে গুছিয়ে ফেলি। তো সেই ওয়াকিং করে এসে এই ঘরে ফ্যান চালিয়ে জানলা টালনা সব খুলে দিয়ে এই যে বিছানায় বসে জামাকাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর পাটা এইভাবে মুড়ে বসলে জানো তো হাঁটাহাঁটি করার পর বেশ অনেকটা আরাম পাওয়া যায়। তো সেই জন্যই আর কি এইভাবে পা মুড়ে বসে জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর আজকে তো আবার ছেলের অ্যাবাকাসের ক্লাস, সঙ্গে গানের ক্লাসও থাকে। তো ওরও আজকে সকালবেলাটা খুব ব্যস্ততার মধ্যে দিয়ে যায়। আর হাজব্যান্ডের ছুটি থাকা সত্ত্বেও ওই ছেলের পিছনে যেহেতু ওকে দিতে যেতে হয়, আবার নিতে যেতে হয়, তারপরে বাজার করা থাকে। তো ছুটির দিন হলেও আমাদের সকলেরই কিন্তু খুব ব্যস্ততার মধ্যে দিয়েই দিনটা কাটে। তবুও ভালো লাগে, কারণ ওই যে সবাই মিলে বাড়িতে একসঙ্গে থাকতে পারি, একসাথে খাওয়া দাওয়া করতে পারি, এটাই আর কি ভালো লাগা। আর আজকে যেহেতু খাওয়া দাওয়াটা দেরি করে হয় তাই রান্নাবান্নাও কিন্তু একটু দেরি করেই শুরু করব। তাই ভাবছি যে সকালবেলা আগে ঘরের কাজগুলো গুছিয়ে নিয়ে তারপরে একবার রান্নাঘরে যাব। না হলে ওই যে বাজার আনবে, তারপরে সমস্ত রান্নাবান্না গুছিয়ে বাজার গুছিয়ে কমপ্লিট করতে করতে সে অনেকটা বেলা হয়ে যায়। তো তখন আর এই ঘরের কাজগুলো করাও হয় না। আর হচ্ছে পুজো দিতেও অনেক দেরি হয়ে যায়। তো সেই জন্য সকাল সকাল উঠে এই কাজগুলো করে নিলে বেশ সুবিধা হয়। আর কি হয় জানো তো, সকালবেলা উঠেই পরিষ্কার পরিচ্ছন্ন ঘরবাড়ি দেখলে বা বিছানা সোফা এগুলো সব নিট অ্যান্ড ক্লিন দেখলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আর এই পরিষ্কার পরিচ্ছন্ন ঘরবাড়ি দেখলে কাজের প্রতি কিন্তু আমার এনার্জিটাও বেড়ে যায়। নাহলে এই চারিপাশে সমস্ত অগোছালো জিনিসপত্র নিয়ে যে রান্নাঘরে যাব সেখানে গিয়েও কিন্তু মনটা শান্তি লাগে না। বা এই যে সকালবেলা তো ঠাকুর পুজো হয়, তো এই অপরিষ্কার ঘরে ঠাকুর পুজো করব, সেই কারণেই হচ্ছে মনটা খুঁতখুঁত করে। তো সেই জন্য চেষ্টা করি সকালবেলা উঠে ঘরটা পরিষ্কার করে নিতে। আর যতই হোক মানুষ তো, তো সব দিন তো আর একরকম হয় না। আবার কখনো কখনো এর ব্যতিক্রমও হয়ে যায়। আবার এমনও হয় যে ঘুম থেকে যদি দেরি করে উঠি তখন আর কিন্তু সমস্ত কিছু গুছিয়ে নেওয়া হয় না। ওই কোনো রকম রান্নাঘরটা ডাইনিংটা ঝাড় দিয়ে আগে রান্নাটা করে ওদেরকে দিয়ে দিই, তারপরে হচ্ছে ধীরে ধীরে বাকি কাজগুলো গুছিয়ে নিই। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল তানিয়া তনি আইডি থেকে। তো লিখেছে যে আপনি এখনও পড়াশোনা করেন? না গো দিদিভাই, আমি পড়াশোনা করি না, আমার পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে। তো লাস্ট ইয়ার ডিসেম্বরেই আমার এমএ ফাইনাল ইয়ার কমপ্লিট হয়ে গেছে। তো সেই জন্য আর পড়াশোনার পার্টটা আমার চুকে গেছে। তবে এখন নিজের পড়াশোনা না থাকলেও ছেলের পড়াশোনার দিকে একটু বেশি নজর দিয়েছি, যেটা আগে আমি করতে পারতাম না, কারণ আমার নিজেরই পড়াশোনা থাকতো। তো পুরোটাই হাজব্যান্ড সামলাতো আর ওর টিউশন থাকতো। আর এখন হাজব্যান্ডও দেখে, আমিও একটু দেখি, আবার ওকে আবার টিউশনও দিয়েছি। তো সব মিলিয়ে এখন হচ্ছে ছেলের পড়াশোনাতেই বেশি কনসেন্ট্রেট করেছি। তো তারপরে হাজব্যান্ড ছেলে ওরা বেরোবে, তো ওরা দেখলাম ফ্রেশ হয়ে গেছে, তার জন্য ওদের চা আর দুধটা ধরে দিয়ে এলাম। তো তারপরে আমি আবারও আমার কাজে লেগে পড়লাম। আর যতক্ষণে হাজব্যান্ড ছেলেকে দিয়ে বাজার নিয়ে বাড়িতে আসবে ততক্ষণে আমার এই ঘরের কাজ গুছিয়ে স্নান পুজো সবই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে রান্নাবান্না যতদূর সম্ভব এগিয়ে রাখবো, মানে সকালের খাওয়া দাওয়া তো নিরামিষই হয় আমাদের, ওইটুকু গুছিয়ে রাখবো। আর হাজব্যান্ড এলে পরে দুপুরের জন্য মাছ মাংস যাই হোক সেটা করব। আজকে তো ঘুম থেকে ওই 5:30টার দিকে উঠেছি, তারপরে হাঁটাহাঁটি করে একটু বিশ্রাম করেছি, তার মধ্যে আবার জামা কাপড়গুলো গুছিয়েছি। তো এই করতে গিয়ে অনেকটা টাইম ওয়েস্ট করে ফেলেছি। তো তারপরে এখন এই যে ঘরদোরগুলো একে একে ক্লিন করে নিচ্ছি। তো ওইদিকে সবটাই হয়ে গেছে, আর এখন শুধুমাত্র আমার বেডরুমটা রয়েছে। তো বেডরুমটা গুছিয়ে তারপরে হচ্ছে যাব স্নানে। আর প্রতিদিনই যদি আমি ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে ওরাও ঘুম থেকে উঠে রুমটা খালি করে দেয় তাহলে কিন্তু একবারে এই বিছানাটা গুছিয়ে রেখে আমি যেতে পারি। তবে যেহেতু আমি আগে ঘুম থেকে উঠে চলে যাই, তারপরে হাজব্যান্ড ওঠে, তারপরে গিয়ে ছেলে, তো সেই জন্য ওই 10টার আগে বলতে গেলে কখনোই আমার বেডরুমটা গোছানো হয় না। কারণ ওই যে রান্নাবান্নাতে ব্যস্ত হয়ে পড়ি, তারপরে রান্নাবান্নার পরেও তো ছেলেকে রেডি করানো থাকে।
তো সেই জন্য ছেলেকে বেশিরভাগ দিনই গাড়িতে তুলে দিয়ে আসার পরে বিছানাটা আমার তোলা হয়। আর দেখো সকাল সকাল আমার ঘরের সব কটা জানলা খুলে দিয়েছি। তো জানলা দিয়ে খুব সুন্দর হাওয়া আসছিল। ওই যে পর্দাগুলো একদম উড়িয়ে নিয়ে যাচ্ছিল। তো সকালবেলার দিকে বলতে গেলে আমার রুমের জানলা খুলে দিলে ফ্যান চালানোই লাগে না। তবে দুপুরবেলা তো রোদের জন্য বন্ধ করতেই হয়। তো এখন যেহেতু খুব একটা গরম নেই তাই কিছুক্ষণ খোলা রাখবো। আবার হাজবেন্ড এলে ও জানলা টালনা বন্ধ করে দিয়েই আর কি ঘরে থাকে সব সময়। তো এদিকে ঘরদোর তো সকাল সকালই পরিষ্কার করে নিয়েছি। আর এই দেখো বাইরে কতটা রোদ উঠে গেছে। তো এখন ঘড়িতে ওই 8:30 9:45 এরকম তো বেজেই গেছে। তো এখনও স্নান করব, তারপরে পুজো কমপ্লিট করে যাব রান্নাঘরে। তো রান্না বসাতে বসাতে আমার ওই 9:30 তো বেজেই যাবে। আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল বন্দিতা দিদিভাই, তো লিখেছে আমি রোজ তোমার ভিডিও দেখি, একটা কথা বলি কিছু মনে করো না, ভিজে চুল আঁচড়াবে না, একটু শুকিয়ে গেলে তারপর আঁচড়ে নেবে, না হলে চুল বেশি পড়ে, শুধু সামনে আঁচড়ে সিঁদুর পরবে, তোমাকে আজ খুব সুন্দর লাগছে, শাড়ি পরলে তোমাকে বেশি ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই, আমার অনেক অনেক ভালোবাসা রইল। আর কি বলো তো, তোমরা যে কথাগুলো বলো বা যে সাজেশনগুলো দাও, আর সেটা অবশ্যই আমার ভালোর জন্যই বলবে। আর তুমি যেটা নোটিস করে আমাকে বলেছো সেটা জেনে আমি ভীষণ খুশি হয়েছি। সত্যিই তো দিদিভাই, আমিও জানি যে ভেজা চুল আঁচড়াতে নেই। তবে কি বলো তো, ওই যে তাড়াহুড়োর মধ্যে থাকি, তো ওই কারণেই আর কি একবারে চুলটা আঁচড়ে সিঁদুরটা পরে নিই। নাহলে পরে সময় করে আর ওই দেখা গেল চুলটা আঁচড়ানোই হলো না। তো এখন থেকে মাথায় রাখবো, অবশ্যই চুলটা একটু শুকিয়ে গেলে তারপরেই আঁচড়াবো। থ্যাংক ইউ দিদিভাই। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল তানিয়া তনি আইডি থেকে। তো লিখেছে বাড়িটা ঘুরে দেখাবেন একদিন। অবশ্যই দেখাবো। আর কি বলতো, যবে থেকে আমি ব্লগ করছি তবে থেকে অনেক দিদিভাই আমাকে আমার কাছে আমার হোম ট্যুর চেয়েছে। তবে সময় করে আর সব ভিডিও দিলেও হোম ট্যুরটা কিন্তু আমার দেওয়াই হয়নি। আর অন্যান্য ভিডিওগুলো যেহেতু আমি নিজে ক্যামেরা সেট করে নিজেই শ্যুট করি, তবে হোম ট্যুর দিতে গেলে না কাউকে না কাউকে ক্যামেরাটা ধরে দিতে হয়। তো সেই কাজটা কিছুতেই করা হয় না। ওই যে হাজবেন্ড সপ্তাহে 1টা কি 2টো ছুটি পায়, তো ওর বাজারঘাট করতে, নিজের কিছু কাজ থাকে এদিক সেদিক করতেই দিনটা যেন কি করে পার হয়ে যায়। তো সময় করে যে একটু হোম ট্যুরের ভিডিও শ্যুট করব সেটাই আর কি করা হয় না। তবে জিনিসটা আমার মাথায় থাকলেও অবশ্যই সুযোগ হলে আমি তোমাদের সাথে শেয়ার করব। তারপরে দেখো পুজো কমপ্লিট করে রান্নাঘরে চলে এলাম। আর ফার্স্টেই ওই যে চাল ডালটা বসিয়ে দিয়েছি। আর এখন ফ্রিজ থেকে যা যা রান্না বাড়া হবে সেগুলোই আর কি বের করে নেব। তো যদিও আজকে বেশি কিছু করি না, রান্নার ঝামেলা অল্পই থাকে, তবে ওই যে একটু বেলা হয়ে যায় এই আর কি। তো আগে একদিন যে লাউয়ের খোসা ভাজা করেছিলাম সেটা আবার কিছুটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। ভাবছিলাম যে জানি না কেমন হবে খেতে, যদি নষ্ট হয়। তো সেই জন্য অল্প করেই ভাজা করেছিলাম আর এই যে কিছুটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এর মধ্যে আজকে কিছুটা আলু দিয়ে এই আলু আর লাউয়ের খোসা ভাজা করে নেব। আর তার সঙ্গে থাকবে ডাল। আর দুপুরে তো ওই যে মাংস হবে। তো সেই জন্য আজকে বেশি কিছু করব না, বা এই ভাজাভুজি করতে গেলে একটু কম সময় লাগে। তবে এমনি সবজি বা তরকারি করতে গেলে অনেক সময় লেগে যায়। তো সেই জন্য ওই সকালের রান্নাটা খুব শর্টকাটেই হয়। তবে দুপুরেরটা যেহেতু একটু মাংস হয়, তো সমস্ত কিছু গুছিয়ে নিতে গিয়ে একটু দেরি হয়। তো তারপরে দেখো এই যে আলু আর লাউয়ের খোসাটাকে খুব ভালো করে ধুয়ে নেব। আর জানো তো, এই আলু ভাজার আলুটা যদি ভালোভাবে না ধোয়া হয় তাহলে দেখবে ভাজার সময় অনেকটা লেগে যায় বা জড়িয়ে জড়িয়ে যায়। তো সেই জন্য আলুটাকে পারলে জলের মধ্যে অনেকক্ষণ ভিজিয়ে রাখলে তো খুব ভালোই হয়। তাছাড়া ভালো করে ধুয়ে নিলে আলু ভাজাটা কিন্তু খুব সুন্দর হয়। তো তারপরে এদিকে ডাল, আলু ভাজা, ভাত ওগুলো হচ্ছে। আর এদিকে এসে আমি একটু রসুনের খোসা ছাড়িয়ে নিচ্ছি। কারণ আজকে তো এটা হলো আমার সবথেকে বড় কাজ, মানে সময় সাপেক্ষ। তো যেহেতু মাংস রান্না হবে তাই কাজের ফাঁকে ওই কাজটা আগে গুছিয়ে নিচ্ছি। আর রসুনের খোসাটা ছাড়ানো থাকলে দেখবে অন্যান্য মশলাগুলোও কিন্তু খুব তাড়াতাড়ি গুছিয়ে নেওয়া যায়। আর এদিকে হাজবেন্ডও বাজার নিয়ে চলে এসেছে। আর জানো তো, এখন যেহেতু গরম পড়েছে আর রান্নাঘরে চিমনি চলে, স্বাভাবিকভাবেই জানলাটা বন্ধ থাকবে। তো সেই কারণে রান্না করতে গেলে প্রচণ্ড গরম লাগে। তো সেই কারণে রান্না চলাকালীন যে এক্সট্রা কাজগুলো থাকে সেগুলো আমি ডাইনিং টেবিলে বা ব্যালকনিতে দাঁড়িয়েই সেরে নিই। কারণ জায়গাটা বেশ খোলামেলা, তো সেই জন্য বেশ ভালোই লাগে। তো এদিকে সকালের খাওয়া দাওয়ার ব্যবস্থা তো করে নিয়েছি। তবে যেহেতু সকালে খাওয়া দাওয়া করতে অনেকটা দেরি হবে, তো সেই জন্য আমার জন্য একটুখানি দেখো চুষি রান্না করব। তো চুষিটা অনেক দিন হয়েছিল, মা নিয়ে এসেছিল, তো সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে ভাবছি আমার জন্য সামান্য একটুখানি করে নিই। তো এখানে দেখো দুধ, তার সঙ্গে একটু পাটালি গুড় আর অল্প একটু চুষি নিয়ে নিয়েছি। আর এটাকে এখন আমি রান্না করব এই 11 ইলেকট্রিক ক্যাটেলে। তো এই যে বললাম না, এটা যেহেতু মাল্টি কুক ক্যাটেল,
তো সেই জন্য বিভিন্ন রেসিপি এটাতে কিন্তু খুব সহজেই রান্না করে নেওয়া যায়। আর এটাতে যেহেতু দুটো মোড রয়েছে, তো সেই জন্য স্লো কুক তো হয়, তাছাড়াও কিন্তু ফাস্ট কুকও হয়। তো এদিকে দেখো দুধটা ফুটে এসেছে, তারপরে টেস্ট অনুযায়ী একটু নুন দিয়েছি আর এখন একটু মিষ্টি অ্যাড করব। তো মিষ্টিটা অল্পই দেবো, কারণ খুব বেশি মিষ্টি আমার একদমই ভালো লাগে না। সব সময় হালকা মিষ্টি খেতেই বেশি পছন্দ করি। তারপরে দেখো গুড়টাও মেল্ট হয়ে গেছে আর দুধটাকে একটু ঘন করে নিয়েছি। তারপর যে চুষিগুলো ছিল সেগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এই চুষি ছাড়াও অন্যান্য পায়েস, খিচুড়ি, নুডলস, ডিম সেদ্ধ, মোমোর জন্য তো একেবারে আইডিয়াল এই ইলেকট্রিক ক্যাটেলটা। তো আমার চ্যানেলে একটা মোমো রেসিপি আছে এই ক্যাটেলে। তো এই প্রোডাক্টটি তোমরা যদি নিতে চাও, আমার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে ওখান থেকে পারচেস করে নিতে পারো। তো এই ভিডিওতে একটা প্রোডাক্ট সম্পর্কে তো সব কিছু ডিটেলে বলা যায় না, তো ওই লিঙ্কে গিয়ে তোমরা কিন্তু প্রোডাক্ট সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবে। তো এদিকে ভাজাটাও হয়ে গেছে আর ডালটাও নামিয়ে নিয়েছি, তবে ভাতটা এখনও হচ্ছে। তো ভাতটা হতে আমার ওই মিনিট 40 মতো সময় লাগে। তো তার মধ্যেই দেখো আমার ডাল, তারপর একটা ভাজা কিন্তু হয়ে গেছে। তো এদিকে মাংসটা ধুয়ে নিয়েছি, তারপরে ভাতটাও নামিয়ে নিয়েছি আর এদিকে মাংসের জন্য মশলা রেডি করে নিচ্ছি। ভাগ্যিস আগেভাগে রসুনটা ছাড়িয়ে রেখেছিলাম, তাই তাড়াতাড়ি করে কিন্তু রান্নাটা বসিয়ে দিতে পারছি। তো এখনও ছেলে আসার সময় হয়নি, তো ছেলে এলেই তারপরে তো খাওয়া দাওয়া হবে। তো সেই কারণে ভাবছি মাংসটা আগেভাগে করে রাখি। আর আমি জানি যে আজকেও কিন্তু নমিতাদি তাড়াতাড়ি কাজে চলে আসবে। তো সেই কারণেই দেখো যতদূর সম্ভব রান্নাটা এগিয়ে রাখলে বাসন টাসন যা হবে দিয়ে দিতে পারবো। আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল রিমা। তো রিমা লিখেছে যে দিদিভাই তোমাদের ওখানে গ্যাসের কি অবস্থা। তো সব জায়গাতেই বোধহয় একই রকম। তো আমি যেটা নিউজে শুনছিলাম যে আমাদের শহরের দিকে হচ্ছে 25 দিনের মধ্যে কেউ বুক করতে পারবে না, আর গ্রামের দিকে সেটা 45 দিনের মধ্যে। তো সেই জন্য গ্রামে তো অসুবিধা হয় না, কারণ ওদের মাটির উনুন থাকে বা মানে কাঠের জালের রান্নাবান্নার ব্যবস্থা থাকে। আর আমরা যারা শহরে থাকি তাদের একটু সমস্যা হতে পারে যদি তাদের বড় ফ্যামিলি হয়। আর যদি আমার মতো ছোট ফ্যামিলি হয়, তাহলে বোধহয় এই প্রবলেমটা আর ফেস করতে হবে না। কারণ আমারই একটা সিলিন্ডার তো 1 মাসই চলে যায়। তো আমার একটা সিলিন্ডার লাগানো হয়েছে 15 দিন হয়েছে, আরও একটা সিলিন্ডার কিন্তু আমার ভর্তি রয়েছে। তো সেই জন্য গ্যাস বুক করা নিয়ে কিন্তু আমি একটুও চাপ নিচ্ছি না। তো তোমাদের সাথে একটা মজার ব্যাপার শেয়ার করি। সেটা হলো কি, যে আমি সেদিন অনলাইনে সার্চ করছিলাম ইন্ডাকশান ওভেনের জন্য। যদিও আমার আছে, তবুও আমি একটু সার্চ করে দেখছিলাম। তো আমার ফোনে যতগুলো শপিং অ্যাপ আছে তার মধ্যে ইন্ডাকশান সার্চ করতে গিয়ে দেখি সব আউট অফ স্টক হয়ে গেছে। আর যদিও দুটো একটা রয়েছে, দুটো একটা মডেল বা দুটো একটা ব্র্যান্ড, তো সেগুলোর দাম একদম ডাবল হয়ে গেছে। তো সেটা দেখে তো ভীষণ অবাক হয়েছি। তো যদিও জানতাম না যে এলপিজির এরকম ক্রাইসিস হবে, তবুও আমি আগেভাগে কিন্তু একটা ইন্ডাকশান কিনে নিয়েছি। তো আমাদের একটা সিলিন্ডার নিতে গেলে ওই 1000 টাকার একটু বেশি পড়ে, তবে এর পরে যে কত দামে পাবো সেটা কিন্তু এখনও বুঝতে পারছি না। তো তারপরে দেখো এদিকে আমার ওই সকালের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। ওই যে একটু আলু আর হচ্ছে লাউয়ের খোসা ভাজা আর ডাল করেছি, আর তার সঙ্গে এই যে কুমড়ো ফুলের বড়া করেছি। তো এখন তো প্রত্যেক দিন ছুটির দিন কুমড়ো ফুলের বড়া তো আমাদের মাস্ট, কারণ ছেলে ওটা ভীষণ পছন্দ করে। আর ওর জন্যই হাজবেন্ড বাজার থেকে খুঁজে খুঁজে ওই বড়া নিয়ে আসে। তো তারপরে দেখো এদিকে আমার চিকেনটাও রেডি হয়ে গেছে। আর আজকেও কিন্তু নমিতাদি কাজ করতে চলে এসছে। তো এই যে প্রত্যেক দিনের মতো ঘরটা আগে মুছে দিতে বলি, তারপরে রান্নাটা কমপ্লিট করে বাসনগুলো আমি নামিয়ে দিই। তো এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর খাওয়া দাওয়া তো আগেই হয়ে গেছিলো। তো এখন একবারে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে বেরোবো। আর ওই যে বাজারের ব্যাগে কিন্তু এখনও হাত দেওয়া হয়নি। ওই যতটুকু যা প্রয়োজন তাই নিয়েছি, আর বাকিটা কিন্তু ওইভাবেই রেখে দিয়েছি। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ভারতী দিভাই। তো লিখেছে, আজ জলখাবার দারুণ হয়েছে বোন, লুচি ঘুগনি অসাধারণ, খুব ভালো লাগলো ব্লগটা। থ্যাংক ইউ দিদি, তুমিও আমার ভালোবাসা নিও। ঝুমা দিদিভাই লিখেছে, সকালের মেনু ঘুগনি আর লুচি, বেশ ভালো লাগলো, লুচিগুলো ভালোই ফুলেছে। হ্যাঁ গো দিদিভাই, ওই লুচির ময়ামটা যদি ঠিকঠাক হয় আর ওই ময়দাটা যদি ভালোভাবে মাখা হয় তাহলে কিন্তু লুচিগুলো বেশ ভালোই হয়। আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল ঘরে বাইরে উইথ সুদীপ্তা। তো লিখেছে, খুব সুন্দর ভিডিও বন্ধু, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই। তারপর ওইদিকে রান্নাঘর পরিষ্কার করেছি, তারপর যে বাসনগুলো ধোয়া হয়েছিল সেগুলো শুকোতে দিয়ে রান্নাঘরের কাজ মোটামুটি সমস্ত কিছু গুছিয়ে এখন চলে এলাম বাজার গোছাতে। তো চলো দেখি আজকে বাজার থেকে কি কি এনেছে। তো ফার্স্টে এখানে টমেটো এনেছে আর এনেছে উচ্ছে।
তো উচ্ছেটা আমি বেশি পছন্দ করি খেতে। উচ্ছেটা শুধু উচ্ছে ভাজাও ভালো লাগে, আবার আলুর সঙ্গে মিশিয়ে দিলেও ভালো লাগে। তবে হাসব্যান্ড ওই খেতে হয় তাই খায়। আমাকে বলে আলু আর উচ্ছে মিশিয়ে ভাজতে, তবে ওই ভাজাটা পাতে দিলে না উচ্ছেগুলো সব বেছে বেছে রেখে দেয়, শুধুমাত্র আলু ভাজা দিয়েই খেয়ে ওঠে। তো ওই যে আমি খেতে ভালোবাসি সেই কারণেই নিয়ে এসছে, আর ও খাবে তবে নামমাত্র। তো তারপরে সমস্ত সবজিগুলো বাজার থেকে বের করে এলাম, আর এই যে আলু পেঁয়াজের ঝুড়িটা, এটা বেশ অনেক দিনই পরিষ্কার করা হয়েছিল না, তাই ভাবলাম যে আজকেই ভালো সুযোগ, যেহেতু এগুলো খালি হয়ে গেছে, মানে আলুটাও একেবারে শেষ, আবার পেঁয়াজটাও শেষ। তো সেই কারণে ঝুড়িটা একবারে ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে এই আলু আর পেঁয়াজগুলো রাখবো। তো একটা পেপার বিছিয়ে নিলাম, কারণ এই আলুর যে বালি থাকবে বা পেঁয়াজের যে খোসাগুলো ছাড়বে সেগুলো ওই ঘরে পড়ে নোংরা হবে। তো পেপারটা দেয়া থাকলে সেগুলো আর ঘরে পড়তে পারবে না, মানে যে জায়গায় ঝুড়িগুলো রাখবো সেই জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো তারপরে আমার এই ভেজিটেবল বাস্কেটের মধ্যে আমি তো একটা সুতির কাপড় দিয়ে রাখি, তো ওটাকে আজকে তুলে দিয়েছি কাচার জন্য। আর সবজিগুলো দেখো প্লাস্টিকে ভরে এই যে এখন গুছিয়ে রাখবো। আমার গত ভিডিওতে একজন দিদিভাই লিখেছে যে দিদিভাই তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, তোমার কাছে একটা হেল্প চাই, ওয়াশিং মেশিনে জিনিস কাচলে কি মিক্সড ডেইলিতে দাও, প্লিজ একটু বলো। না গো, মিক্সড ডেইলিতে যখন অনেক বেশি নোংরা জামাকাপড় হয়, যেমন বেডশিট, তারপর জিন্স, বা যে জামাকাপড়গুলো খুব বেশি ময়লা অনেক সময় ধরে কাচতে হয়, সেগুলো হচ্ছে মিক্সড ডেইলিতে দিতে হয়। তাছাড়া ডেইলি বেসিসে আমরা যেগুলো ইউজ করি, যেমন বাসি কাপড়, তারপরে ধরো একবেলা পরেছি কোনো জিনিস, মানে অল্প নোংরার কিছু জিনিস, সেটা হলো আমি 15 মিনিটে দিই। আর যদি দেখি তার থেকেও একটু বেশি নোংরা বা একটু বেশি সময় দিতে হবে, তাহলে ওই এক্সপ্রেস যে 30 সেটাতে দিই। তো আগে আমিও এটাই ভাবতাম যে মিক্সড ডেইলি মানে হয়তো সব ধরনের কাপড় থাকবে, যেমন কটন থাকবে, সিনথেটিক থাকবে। তবে যখন সার্ভিসিং করতে এলো তখন ওরা বলল যে মিক্সড ডেইলি মানে একটু হেভি কাঁচা হবে যে জামা কাপড়গুলো, সেগুলো দিতে। আর আমার গত ভিডিওতে সুপর্ণা পাত্র দিদিভাইও লিখেছে যে তোমার ওয়াশিং মেশিনটা নিয়ে একটা ভিডিও বানিও, আজ ফার্স্ট টাইম তোমার ভিডিও দেখলাম, তোমার ব্লগ খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই। তো তোমরা আগে পরেও অনেকে আমার মেশিন সম্পর্কে জানতে চেয়েছো, বা মেশিনের কি কি ফিচার্স সেগুলো সম্পর্কে জানতে চেয়েছো। তো আমি অবশ্যই চেষ্টা করব এই বিষয়ে একটা ভিডিও বানানোর। তো তারপরে দেখো বিকালের দিকে হঠাৎ করে প্ল্যান হলো যে আজকে একটু শপিংয়ে যাব। আর হাজব্যান্ডকে বলতে হাজব্যান্ডও রাজি হয়ে গেছিলো। তো তারপরে আমরা রেডি শেডি হয়ে গেছিলাম কাঁচরাপাড়া। আজকে তবে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।